নায়েক রাজ্জাককে নগ্ন করে করা হয় নির্যাতন। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহনের রোমহর্ষক বর্ণনা। রাজ্জাক বাইর হওয়ার সাথে সাথে এরা ৩-৪ জন এর দাবিয়ে ধরার পর এর বাঁধা ফেলছে, বাঁধার পর এর খাবারটা খুলে ফেলছে। রাজ্জাক নয়, টার্গেট ছিল বিজেপি সদস্য লুৎফর। লুৎফর নাকি অনেক ইয়েবা ধরছে বার্মায়া পুলিশের কাছ থেকে, এর কারণে লুৎফরকে বারবার খুঁজতেছে। মিয়ানমারে যাবে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রক্রিয়া চলছে রাজ্জাককে ফিরিয়ে আনার। মায়ানমারের হোম মিনিস্ট্রিতে মিটিং করেছে, মিটিং এ সিদ্ধান্ত তাকে জানানো হয়েছে নায়েক রাজ্জাককে তারা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিবে। তারা আমাদেরকে একটা ডেট দিয়েছে, এই ২-১ দিনের মধ্যেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাই প্রত্যাশা করি বাংলাদেশ জিতবে এবং বাংলা ওয়াশ করবে। এমন বাংলা ওয়াশ যাতে ভারত মনে রাখে খুব ভালো মতো, একদম ভুলতে না পারে আমাদেরকে হেয় করা। বাংলা ওয়াশের প্রত্যয়ে স্টেডিয়ামে দর্শক সমর্থকদের ভিড়। টাইগারদের সামনে দুর্লভ ইতিহাসের হাতছানি, লজ্জা এড়াতে চায় ভারত। ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপি পুত্র বখতিয়ার রনিকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ২০ দলীয় জোটে জামাতের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা। নির্ভরশীলতার কারণেই সঙ্গ ত্যাগ সম্ভব নয় মত বিশ্লেষকদের। সব অভিযোগকে অপপ্রচার বলে উড়িয়ে দিচ্ছে বিএনপি। কয়েক দফা উচ্ছেদের পরও গুলিস্তান ফ্লাইওভারের নিচ থেকে সরানো যাচ্ছে না হকার ও বাস টার্মিনাল। জনদুর্ভোগ চরমে, স্থায়ী পদক্ষেপের আশ্বাস সিটি কর্পোরেশনের। এবং চট্টগ্রামে ঈদ বাজারে জমে উঠেছে শাড়ির বেচাকেনা। পছন্দের শাড়িটি কিনতে তরুণী ও গৃহিণীরা ঘুরছেন দোকানে দোকানে। রাজধানীতে নারীদের পোশাকের দাম বেশি রাখার অভিযোগ। শুরুতেই বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। স্বাগতিকদের সামনে দুর্লভ ইতিহাসের হাতছানি আর অতিথিদের লজ্জা এড়ানোর ধ্বনি। এই দুয়ে মিলে বাংলাদেশ ভারতের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও আলাদা রোমাঞ্চ ছড়াচ্ছে বিশ্ব ক্রিকেটে। তবে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে প্রতিপক্ষ ভারতকে হারাতে প্রতিজ্ঞাবদ্ধ টিম বাংলাদেশ। অন্যদিকে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে বাংলা ওয়াশের লজ্জা এড়াতে মরিয়া ধোনির ভারত। মিরপুরে দু দলের ম্যাচটি শুরু হবে আজ বিকেল ৩টায়। ছবির এই সাইক্লোনে তছনছ দৈত্যর মতো উঁচু টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ। সে মুস্তাফিজ নামক ঝড় এই ম্যাচেও তাড়িয়ে বেড়াচ্ছে ধোনি কোহলিদের। তবে ২ ম্যাচে মুস্তাফিজ ব্যাকরণ পাঠ করেও পরীক্ষার খাতায় ব্যর্থ রায়না রোহিতরা। এবারও যে বাংলাদেশের স্পটলাইটে শান্ত মুস্তাফিজ, অশান্ত হয়ে উঠবে ভারতের ব্যাটিং অর্ডারে। জাস্ট এখনো সেইভাবে বুঝে উঠতে পারেনি যে ও কি করছে। আর আমার মনে হয় যে ২টা ম্যাচে যেভাবে বোলিং করছে ওই ৩ নম্বর ম্যাচটা ওইভাবে বোলিং করবে। আমরা মাঝে মধ্যে ফাইজলাম করে বলি যে আমি যখন ব্যাটিং করবো আমাকে কাটার মারবি না। হ্যাঁ, মুস্তাফিজের বল খেলতে আমাদের সমস্যা হয়েছে, কারণ ওর কাটার অসাধারণ। শুধু মুস্তাফিজই না, প্রতিবালয়ে আছেন সাকিব, তামিম, সৌম্যরাও। তাই মিরপুরের ক্রিকেট ক্যানভাসে নতুন ইতিহাসের গাঁথুনি দিতে এ ম্যাচে টাইগারদের সেরা ৪ পেসার তত্ত্ব ভাঙবে বলে আভাস মিলেছে। কিন্তু স্বপ্নের উথাল পাতাল ঢেউয়ে স্বাগতিকদের পাখির চোখ প্রতিপক্ষকে ক্লিন সুইপে। আমরা যদি আমাদের যে যেমন প্লেয়ার সে অনুযায়ী যদি খেলতে পারি, ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ারে 3-0 বিট করব। অন্যদিকে ৭ আসমান উপর থেকে ধপাস করে মাটিতে পড়ে সিরিজ হারিয়ে কোমর গেছে ধোনির দলের ভেঙে। আসার আগে আকাশচুম্বী আত্মবিশ্বাসী রবি শাস্ত্রী বলেছিলেন ভারত এমন একটা দল তাদের কোচের প্রয়োজন হয় না। কিন্তু তার মন্তব্য এখন তীর হয়ে বুকে বেঁধেছে দুরন্ত বাংলাদেশের কাণ্ডে। কারণ হোয়াইট ওয়াশের লজ্জা যে আসছে ধেয়ে। সিরিজ হারলেও ড্রেসিং রুমের সবাই স্বাভাবিক আছি। তবে হ্যাঁ, বাংলাদেশ যেমন ক্রিকেট খেলছে তাতে করে আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে বাংলা ওয়াশ এড়াতে চাই। ঘরের মাঠে শেষ ৮ মাসে ১০ ম্যাচে অপ্রতিরোধ্য বাংলার টাইগাররা। টাইগার ক্রিকেটারদের রঙিন স্বপ্ন দিচ্ছে উকি, কারণ এই ম্যাচ জিতলে ইতিহাসে পঞ্চম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবাবে বাংলাদেশ। আর এই সফরে ধোনির দল একটি জয়ের খুঁজে হয়ে আছে মরিয়া, তাই এটাই তাদের শেষ মৌকা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। টাইগার ক্রিকেটারদের আপোষহীন পারফরমেন্সে দেশের ক্রিকেট সমর্থকরা স্বপ্ন বুঝছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে বাংলা ওয়াশে লজ্জায় ভাসাবে মাশরাফির দল। সেই আশায় বুক বেঁধে মিরপুর স্টেডিয়াম এলাকায় বর্ণিল সাজে এসেছেন হাজারো সমর্থক। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. ইকবাল। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, আজ আকাশে একটু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, তো আজকের খেলা নিয়ে দর্শকদের তাদের আগ্রহ কেমন আপনি দেখছেন? রাজু, আপনাকে ধন্যবাদ। রাজু, আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যকার আজকে তৃতীয় এবং এই সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে সিরিজে বাংলাদেশ কিন্তু ইতোমধ্যে 2-0-তে এগিয়ে আছে, অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশ আজকে যদি জয়লাভ করতে পারে তাহলে প্রথমবারের মতো ভারতকে কিন্তু বাংলাদেশ বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ যেটি বলি সেটি করতে সক্ষম হবে। তো এই ম্যাচকে ঘিরে আসলে সমর্থকদের কিন্তু প্রত্যাশা হচ্ছে যে প্রথমবারের মতো ভারতকে তারা হোয়াইট ওয়াশ করতে সক্ষম হবে এবং বাংলাদেশের টাইগার বাহিনী অর্থাৎ মুস্তাফিজ, মাশরাফি কিংবা সৌম্য, সাকিব, তামিম যাদের কথাই বলি না কেন তাদের পারফরমেন্স এবং দৃষ্টি কাড়া পারফরমেন্স বা নজর কাড়া পারফরমেন্স দুটো বাজে অলরেডি কিন্তু ইতিমধ্যেই স্টেডিয়ামের ফটক কিন্তু খুলে দেওয়া হয়েছে। সমর্থকরা কিন্তু ধীরে ধীরে স্টেডিয়ামে প্রবেশ করছে। আর ম্যাচটি এই যখন পরিস্থিতি তখন কিন্তু একটি জিনিস উদ্বেগ বা উৎকণ্ঠার সৃষ্টি করেছে, সেটি হচ্ছে কিন্তু আবহাওয়ার যে পূর্বাভাস যেটি ছিল বা আকাশের বর্তমান পরিস্থিতি আমরা যেটি দেখছি যে আকাশ কিন্তু এখন মেঘাচ্ছন্ন হয়ে, অর্থাৎ যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ বা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, যেটি আমরা আবহাওয়া বার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এটি নিয়ে কিন্তু সমর্থকরা কিছুটা সন্দিহান যে সেটা হচ্ছে যে ম্যাচ যদি শেষ পর্যন্ত না গড়ায় বা কাটেল ওভারে যদি চলে যায় বা সেই ক্ষেত্রে যদি পুরো ম্যাচ খেলার সুযোগ না পায় তাহলে হয়তো এই ম্যাচটিতে রেজাল্ট নিয়ে তারা শঙ্কা, অর্থাৎ ভারতকে তারা শেষ পর্যন্ত বাংলা ওয়াশ করতে পারবে কিনা। তো আসলে এখন আমরা একজন সমর্থকের কাছ থেকে জেনে নেব আসলে আজকে ম্যাচটিকে ঘিরে তার প্রত্যাশা বা কি আশা করছেন তিনি, কেমন করবে বাংলাদেশ আজকে। অবশ্যই ভালো করবে, ভালো করছে, ভবিষ্যতে আরো বেশি ভালো করবে। আর আমরা আজকে প্রথমবারের মতো স্টেডিয়ামে আসছি, শুধু এতটুকুই বলতে চাই, পুরা 16 কোটি জনতার হয়ে একটা কথাই বলতে চাই, বিশ্বকাপে যেটা হয়েছিল বাংলাদেশের সাথে দামিয়ে রাখা হয়েছিল বাংলাদেশকে, এটা আমরা সবাই দেখেছি কিন্তু প্রতিবাদ করতে পারিনি। আজকে সেই বাঘকে চুপ করে রাখা হয়েছিল, যেটা আমরা গর্জন করতে পারিনি, সেই বাঘ আজকে গর্জে উঠবে ঘাউ করে। তো আসলে রাজু, আপনি দেখতে পাচ্ছিলেন যে আসলে এই যে ইনি যে এই টাইগার সমর্থক ইনি এই কথাটি বললেন যে আসলে বাংলাদেশ আজকে গর্জে উঠবে এবং বিশ্বকাপে যে বাংলাদেশের সঙ্গে যে অন্যায় বা অবিচার করা হয়েছিল সেটার প্রতিশোধ ইতোমধ্যেই কিন্তু টাইগাররা নিয়ে নিয়েছেন এবং সেটার যেই পরিসমাপ্তি বা মধুর যেই সমাপ্তি যেটাকে বলি সেটি নেবে হচ্ছে ভারতকে হোয়াইট ওয়াশের মাধ্যমে। বাংলাদেশ ভারতকে যেই ইতোমধ্যে সিরিজ হারের যে লজ্জা দিয়েছে সেটা আসলে পরিপূর্ণতা পাবে, অর্থাৎ বাংলাদেশ প্রথমবারের মতো ভারতকে বাংলা ওয়াশ করবে, এই হচ্ছে টাইগার সমর্থকদের প্রত্যাশা। আর যেটি বলছিলাম যে আবহাওয়া নিয়ে তাদের যদিও কোনো শঙ্কা থেকে থাকে তারপরে তাদের প্রত্যাশা হচ্ছে যে না, শেষ পর্যন্ত ম্যাচ পুরো 50 ওভারেই গড়াবে বা কাটেল ওভারে হলে পরেও সেটি 45 কিংবা 47 এরকম ওভারের ভেতরে হবে এবং পরিশেষে যে তৃপ্তি যেটা যে সম্পূর্ণ সিরিজ খেলে যে ভারতকে হারাবে এটি হচ্ছে তাদের প্রত্যাশা। তো রাজু, এই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. ইকবাল। এবারে অন্য প্রসঙ্গ। বিজিবি নায়ক রাজ্জাকের উপর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর নির্মম নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বিজিপির হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন দাস। গত 17 জুন টেকনাফের নাফ নদী থেকে বিজিবির নায়ক রাজ্জাকের সাথে জেলে লালমোহন ও তার ভাগ্নে জীবন দাসকেও ধরে নিয়ে যায় বিজিপি। দিনভর নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয় লালমোহন ও তার ভাগ্নেকে। পরে ওই দিনই জীবন বাজি রেখে নদীর সাঁতরে ভাগ্নে সহ ফিরে আসা এই জেলে জানান বিজিপির নির্মমতার খবর। আমাদের কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিডিআর দেখুন দাঁড়াইছিল কিসের নৌকারে বলে এরা সাথে সাথে গুলি করে বার্মাইয়ারা। রাত বাইর হওয়ার সাথে সাথে এরা 3-4 জন এর ঝাঁপিয়ে ধরার পর এর বাঁধা ফেলছে। বাঁধার পর এর খাবারটা খুলে ফেলছে। ইনি পরমটা খুলতে চাইছে, খুলতে দেয় নাই, অনেক মারধর করছে এরে।
গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে কিভাবে টহলরত বিজিবির নায়েক রাজ্জাককে মিয়ানমারের বিজিপি ধরে নিয়ে যায় সেই চাঞ্চল্যকর তথ্যই জানায় প্রাণে বেঁচে আসা জেলে লালমোহন দাস। ঘটনার দিন নাফ নদীতে মাছ ধরার সময় রাজ্জাকের সঙ্গে লালমোহন দাস ও তার ভাগ্নে জীবন দাসকেও ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। নায়েক রাজ্জাকের সঙ্গে এই দুই জেলেও বিজিপির নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। এরা আয়সা বলে অস্ত্র দুইটা, তারপর বলে এই তোরা কি বলছিলি রে তুই? আমি বললাম ছোট ছেলে প্রচুর কি দেওয়াইছে, একটু জল খেতে চাই মামা, না করতে দেওয়া যাবে না। তো কিছুক্ষণ পর আমি বললাম আমি একটা পেস্তাব করতে পারি, বলে কি পারবি না। ওই দিন সন্ধ্যায় বিজিবির হাত থেকে ছাড়া পেয়ে নদীর সাঁতরে বহু কষ্টে ফিরে আসেন বাংলাদেশে। পরে জেলে লালমোহন দাসের কাছ থেকেই জানা যায় বিজিপির নির্যাতনের এমন নির্মমতা সম্পর্কে। ধনটা নয় মারধর করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এরপর জিজ্ঞাসা বলে তোমাদের দূর যদি বার্মায় কেউ জিজ্ঞাসা করে তোমরা কি বলবা? তো আমরা কি বলবো? আমরা আমাদের সীমানায় ঢুকে আপনারা আমাদেরকে মারধর করে নিয়ে আসছেন ওইটা বলবো না? হয়তো এরকম বলবি না, হয়তো বলবি আমাদের সীমান্তে এসে তোমরা বাংলাদেশের লোক জাল বসাইছো এরকম বলবা। এরপর এই আমাদের সীমান্তে ঢুকে মানে ডাকাতি করতেছে এরকম বলবো। এদিকে লুৎফর নামে বিজিবির এক সদস্যকে সেদিন ধরতে এসে রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, এমনটাই দাবি করেন লালমোহন। নিয়ে যাওয়ার সাথে সাথে বলে কি বিডিবি ওই লোধপুরের কথা জিজ্ঞাসা বলে কি লোধপুর, এর নাম কি লোধপুর? তা আমি বললাম যে এর নাম লোধপুর না। তো এর যদি পাই লোধপুরকে নাকি এদের কন্ট্যাক্ট, লোধপুর নাকি অনেক মানে ইয়েবা ধরছে বার্মায়া পুলিশের কাছ থেকে, এই কারণে মানে লোধপুরকে এরা বারবার খুঁজতেছে। তাদের ফিরিয়ে আনতে দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধানের আহ্বান সাবেক সংসদ সদস্যের। মারধর করে থাকলে এটা অত্যন্ত অমানবিক, এটা কূটনৈতিক পর্যায়ে সমস্যার সমাধান হওয়া দরকার। গত 17 জুন বিজিবি ও বিজিপির গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন বিজিবি সদস্য বিপ্লব। এতে আহত হন অপর এক বিজিবি সদস্য। পরে ধরে নিয়ে যাওয়ার একদিন পর গত 18 জুন গণমাধ্যমে নির্যাতিত নায়েক রাজ্জাকের ছবি প্রকাশ করে বিজিপি। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে আগামী 2-1 দিনের মধ্যে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হবে বলে নিশ্চিত করেছেন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। রাজ্জাককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দুদেশের মধ্যে চিঠি নেওয়া হয়েছে বলে জানান তিনি। সকালে পিলখানা সদর দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিজিবি মহাপরিচালক। ডিফেন্স অ্যাডভাইজার অ্যাটাচে যে আছে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, সে মায়ানমারের হোম মিনিস্ট্রিতে মিটিং করেছে। মিটিংয়ে সিদ্ধান্ত তাকে জানানো হয়েছে নায়েক রাজ্জাককে তারা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে। তারা আমাদেরকে একটা ডেট দিয়েছে এবং সময়টাও নির্ধারণ হয়েছে, সেটি হলো 10টার সময় হবে। আমি ডেটটা এই মুহূর্তে বলছি না, বাট এটা এই 2-1 দিনের মধ্যেই হবে। রাজধানীতে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে পুনরায় 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকালে মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত এই আবেদন মঞ্জুর করেন। বখতিয়ার আলম রনিকে পুনরায় রিমান্ড আবেদনের জন্য সকালে সিএমএম আদালতে হাজির করা হয়। এর আগে এক দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়। গত 13 এপ্রিল মধ্যরাতে রাজধানীর নিউ ইটাটন রোডে মদ্যপ অবস্থায় যানজটে বিরক্ত হয়ে নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করেন বখতিয়ার আলম রনি। এতে এক অটোরিকশা চালক ও এক রিকশা চালক নিহত হন। বখতিয়ার আলম রনি তিনি তার ক্ষমতার অপব্যবহার করে সে নিজে ইচ্ছাকৃতভাবে 2 জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে, যার তথ্য উপাত্ত উদ্ঘাটনের জন্য এবং এর মূল রহস্য তথা মোটিভ উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালত আজকের সন্তুষ্ট হয়ে তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। কে কাকে ছাড়ছে, বিএনপি জামায়াতকে নাকি জামায়াত বিএনপিকে? এমন প্রশ্ন শহর গ্রামের চায়ের কাপে ঝড় তুললেও স্বার্থের প্রয়োজনে আসলে আপাতত কেউ কাউকেই ছাড়ছে না। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যের সারসংক্ষেপ বস্তুত এমনই। তবে সরকার জামায়াতকে নিষিদ্ধ করলেই যে পাল্টে যাবে বিএনপির রাজনীতির হিসাব নিকাশ, সেটিও জানান দিয়েছেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাতের পর থেকেই 20 দলীয় জোটে জামায়াতের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা গাঢ় হয়েছে। কোনো দালিলিক প্রমাণ না থাকলেও খবর রটেছে 15 মিনিটের ওই একান্ত সাক্ষাতে জামায়াত সংশ্লিষ্টতা নিয়ে মোদী নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
এর কদিন বাদেই বিএনপির প্রতিষ্ঠাতাকালীন মহাসচিব ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের সাথে জোটবদ্ধতার কঠোর সমালোচনা করলে শোরগোল পড়ে যায় রাজনৈতিক অঙ্গনে। এখনো পর্যন্ত এমন পরিস্থিতিতে বিএনপি জামায়াতকে ছাড়বে নাকি সঙ্গে নিয়েই পথ চলবে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজালের। জোট এখনো ভাঙা নাই, জোটের এখনো পরিবর্তন হয় নাই, কারণ এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই রাজনৈতিক সিদ্ধান্ত 20 দল বসে নেবে। যদি সরকার জামাত নিষিদ্ধ করে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অন্যরকম। অপরের উপর অতিমাত্রায় নির্ভরশীল বলেই সঙ্গ ত্যাগ আপাতত সম্ভব নয়। তবে জামায়াত নির্ভরতার অভিযোগকে অপপ্রচার হিসেবেই দেখছেন বিএনপির এই নেতা। জামাতের উপরে আমাদের নির্ভরশীলতার কোনো কারণও নেই এবং আমরা নির্ভরতাও নেই আমাদের। জামাত একক শক্তিতে কোনোদিনই সাধারণ নির্বাচনে 2-3টের বেশি আসন পায়নি। আর বিএনপি ভালো করে জানে যে আন্দোলন করতে হলে জামাতের কর্মীদের প্রয়োজন আছে তার। কাজে আমি মনে করি না যে নিকট ভবিষ্যতে বিএনপি জামাতের আন্তঃসম্পর্কে কোনো ফাটল ধরবে। এছাড়া বিএনপির সাথে জামায়াতের সম্পর্কের বিষয়টিকে দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা শুধুই রাজনৈতিক বলে দাবি করলেও প্রবীণ এই বিশ্লেষকের মত আলাদা। আদর্শিক কোনো মিল আমাদের মধ্যে নেই। আমরা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বিএনপি এবং জামাতের মধ্যে আদর্শগত দূরত্ব খুব বেশি একটা নেই, বাচনিক দূরত্ব ছাড়া। জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে তাদের নাশকতা ও সহিংসতার মাসুল বিএনপিকেই গুনতে হবে বলেও মন্তব্য করেন এই ইতিহাসবিদ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কর্ণফুলীর খালে পড়ে যাওয়া 3টি ওয়াগনের মধ্যে একটির উদ্ধারের কাজ চলছে। বৃষ্টির কারণে তেল আরো দ্রুত ছড়িয়ে পড়ছে খালে। সম্প্রতি কয়েক দফা উচ্ছেদের পরও গুলিস্তান ফ্লাইওভারের নিচের রাস্তা ফিরে গেছে তার চিরচেনা রূপে। বিভিন্ন সুবিধাভোগী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা অস্থায়ী বাজার আর বাস টার্মিনালের কারণে ঠিকমতো সড়ক ব্যবহার করতে পারছেন না জনগণ। এতে তীব্র যানজট সহ চরম ভোগান্তিতে পথচারী সহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। এদিকে উচ্ছেদ অভিযান চলমান রাখার পাশাপাশি আবারও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। মুজাহিদ শুভর রিপোর্ট। একদিকে বাস পার্কিং আর অন্যদিকে রকমারি পণ্য নিয়ে হকারদের ফুটপাত দখল, ফলে গুলিস্তান ফ্লাইওভারের নিচের রাস্তায় অনেকটা সীমিত হয়ে পড়েছে যান চলাচল। প্রশাসন আর হকারদের লুকোচুরি খেলায় বরাবরই রাস্তাটি রয়ে যায় অবৈধ দখলে। অস্থায়ী বাজারে পরিণত হওয়া এই রাস্তা কখনোই সুফল বয়ে আনেনি বলে অভিযোগ সাধারণ মানুষের। 2 দিন পরে পরে অভিযান হয়, আবার যে আগের মতো অবস্থা, এভাবে চলাফেরা করা যায় না। 7 কিলোমিটার 5 কিলোমিটার টানতে 5-7 মিনিট লাগে। যে গুলিস্তানে নামলো জুতোওয়ালার ভিড়, শরবতওয়ালার ভিড়। যে কোনো জায়গা দখল করে তারা পার্কিং আছে, ফুডে দোকানদার আছে, সাধারণ মানুষ চলার কোনো জায়গাই নেই। ট্রাফিক দেখেও না থাকার ভান। বিভিন্ন প্রভাবশালী মহলকে চাঁদা দেবার বিনিময়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের কার্যক্রম চলছে ফ্লাইওভারের নিচের এই রাস্তায়। দীর্ঘদিন ধরে এই সড়কের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইওভার নির্মাণের পরেও গুলিস্তানের তীব্র যানজট সমস্যার সমাধান হয়নি আজও। ফুলবাড়ি স্ট্যান্ডে 680 টাকা, কিছু ঢাকা সড়কে যায়, সিটি কর্পোরেশনে যায়, এমনি এক লগে তারা উঠায়। আমরা যা আয় করি নিতা পিতাকে টাকা দিয়ে যেতে হয়, ছোট গাড়ি 800 টাকা দিয়ে দিতে হয়। বাস স্ট্যান্ডটা হটাইতে পারলে আপনার হলো যে জনগণের জন্য অনেক উপকার হতো। উচ্ছেদ অভিযান চলমান রাখার পাশাপাশি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড নতুন জায়গায় স্থানান্তরের পরিকল্পনার কথা জানালেন ঢাকা দক্ষিণের মেয়র। উচ্ছেদ করছে, আবার বসে যাচ্ছে, বাট আমরা এটা কন্টিনিউ করব। এক সময় দেখা যাবে উঠে গেছে। আমাদের ডিটিসিএ যেটা, সেই সভাতে আমরা বলেছি যে আপনার রেলপথ সচিব ছিলেন, একটা আমাদেরকে ল্যান্ড দেওয়ার জন্য একটা বাস টার্মিনাল করতে হবে। জায়গাটা হয়ে গেলে শুরু করবো ইনশাল্লাহ। সড়কের অস্থায়ী দোকান আর বাস স্ট্যান্ড স্থায়ীভাবে সরাতে না পারলে ভবিষ্যতেও গুলিস্তানের তীব্র যানজটের ধকল পোহাতে হবে বলে আশঙ্কা জনসাধারণের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদ উল ফিতরের জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 60 টাকা এবং সর্বোচ্চ 1650 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী শরিয়ার মতে আটা, কিসমিস, পনির ও জব ইত্যাদি পণ্যগুলো যে কোনো একটির মাধ্যমে ফিতরা প্রদান করা হয়। আটার মাধ্যমে ফিতরা আদায় করলে জনপ্রতি 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্যের 60 টাকা আদায় করতে হবে। খেজুরের মাধ্যমে আদায় করলে 3 কেজি 300 গ্রাম
বা এর বাজার মূল্যে 1650 টাকা, কিসমিসের মাধ্যমে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1600 টাকা এবং জব দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 200 টাকা আদায় করতে হবে। চট্টগ্রামে বোয়ালখালীতে 40 টনের একটি রিলিফ ট্রেন এনে কর্ণফুলীর খালে পড়ে যাওয়া 3টি ওয়াগনের মধ্যে একটির উদ্ধারের কাজ চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে বৃষ্টির কারণে ওয়াগনের ভেতরে থাকা তেল দ্রুত খাল ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। সকালে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উপস্থিতিতে খালের পাশে পড়ে থাকা ওয়াগন উদ্ধারের কাজ শুরু হয়। এ সময় 3টি ওয়াগনের মধ্যে একটি উদ্ধারের চেষ্টা করা হয়। তবে পানির নিচে পড়ে যাওয়া বাকি 2টি ওয়াগন উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ওয়াগন উদ্ধারের পর ইঞ্জিন তোলার কাজ শুরু হবে। তবে বৃষ্টির কারণে রেল লাইন মেরামত ও ওয়াগন উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ শুরু করছে স্থানীয়রা। আর তেল সংগ্রহকারীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইঞ্জিনটা তুলবো আমরা, এই যে ওয়াগনটা আমরা এখন উঠাচ্ছি যেটা অর্ধনিবর্জিত, এটা উঠানোর পরে আমরা ট্রায়াল রান দিয়ে ইঞ্জিনটা ক্রেনটাকে এপারে নিয়ে আসবো। ক্রেনটা যখন এপারে আসবে তখনই আমরা ইঞ্জিন উদ্ধারে হাত দেবো। এখন যে তেলটা বেরোচ্ছে সেটা আমরা লেবার দিয়ে কিন্তু ফোম দিয়ে তুলে ফেলছি। স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা একটা টিম করেছি, মেডিকেল টিম। সেই মেডিকেল টিম গতকাল ছিল, আজকেও আছে। যদি কোনো আমরা খবর পাই কারো কোনো স্বাস্থ্যের কোনো অবনতি ঘটছে বা কোনো সমস্যা, আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সেবা দেবো। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। সকালে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় কাজে যোগ দিতে আসা কর্মকর্তা কর্মচারীদের ভবনে ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে প্রশাসনিক কার্যক্রম আজও বন্ধ রয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল রাত 12টার মধ্যে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়াকে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা। একেবারে 2 মাস, আজকে গতকালই লাস্ট ডেট ছিল ওনার, ওই তারিখের মধ্যে উনি চলে যাবেন। কিন্তু আমরা নিজেরা যেহেতু গতকাল আমরা কয়টা 3:30 পৌনে 4টার দিকে আমরা যে ওনাকে এই কথাগুলি বলে আসলাম, তো গতকাল রাত 12টায় তো শেষ হয়ে গেল। তো আমাদের কর্মসূচি তো আমরা বলে আসছি যে আপনি যদি এই টাইমের মধ্যে না করেন, না যান, তাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। গভর্নমেন্ট আমরা মনে করি অবশ্যই এটা বিবেচনা করবে। এই ক্যাম্পাসে যেহেতু সিনিয়র শিক্ষকরা আছে তাদের মধ্যে থেকে বেশি প্রবেশি দেবে। আর ওনার বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে সেগুলো মাথায় নিয়ে ওনাকেও গভর্নমেন্ট অপসারণ করে নিয়ে যাবে। উনিও স্বেচ্ছায় চলে যাবেন পরে আমরা এখন। বন্দরনগরী চট্টগ্রামে ঈদ বাজারে জমে উঠেছে নারীদের প্রিয় পোশাক শাড়ির বেচাকেনা। নতুন কালেকশনের পছন্দের শাড়িটি কিনতে তরুণী ও গৃহিণীরা ঘুরছেন নানা দোকানে। আর ক্রেতা আকর্ষণে বৈচিত্র্যময় ভারতীয় কাতানের পাশাপাশি দেশীয় বুটিক্স, তাঁত ও নতুন ডিজাইনের জামদানি শাড়ির পসরা সাজিয়েছে শাড়ির দোকানগুলো। এক্ষেত্রে গরম আর বর্ষাকে মাথায় রেখে নির্বাচন করা হয়েছে কাপড়। বিস্তারিত হাজেরা শুলি। উৎসবে বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি, আর এক্সক্লুসিভ কালেকশনের নতুন শাড়ি না হলে ঈদের আনন্দ যেন পূরণ হয় না। তাই রোজার শুরুতেই বৈচিত্র্যময় ডিজাইনের শাড়ির খোঁজে চট্টগ্রামের বিভিন্ন শপিং মলের শাড়ির দোকানে এখন তরুণী ও গৃহিণীদের ভিড় বাড়ছে। মার্কেট ঘুরছি, দেখছি কি আসছে, পছন্দ হবে তারপরে নিব। কাতানের উপরেই দেখে ভালো লাগছে আমার শাড়ির মধ্যে। একটা দেখে আসলাম, এখন আরেকটা দেখছি, ভালোই লাগছে। এবার শাড়ির ডিজাইন ও কাপড়ে যোগ হয়েছে বৈচিত্র্য। বিক্রেতারা জানান চুমকি আর পাথরের কাজের পরিবর্তে এখন জরির কাজ করা ভারতীয় কাতান, বুটিক্স ও 2 পার্টের শাড়ির কাটতি বেশি। এবার কিন্তু কাতান শাড়ি বেশি চলতেছে, মানে কাঞ্জিবরম, মিনাকুমারী, বেঙ্গালোর, এইসব শাড়িগুলো বেশি চলতেছে। লেহেঙ্গা স্টাইলের 2 পার্টের শাড়িগুলা অন্যান্যবার চেয়ে ভালো চলতেছে। আর এগুলা এবং আগের তুলনায় যেহেতু চুমকি স্টোন নাই, এখন জরির কাজের উপর এগুলাই ভালো চলে। চুমকি ছাড়া চুমকি নেই, সুতি কাজে সব সুতি এবং সিল্কে জরি কাজে এই ধরনের মানে কাজে বেশি চলতেছে। এছাড়া দেশীয় জামদানি, টাঙ্গাইল ও তাঁতের নতুন ডিজাইনের শাড়িও বিক্রি হচ্ছে ভালো। শাড়ি কেনার ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি ট্রেডিশনকেও গুরুত্ব দিচ্ছেন নারীরা। আর প্রচুর কালেকশনের পাশাপাশি দাম এখনো কম থাকায় খুশি তারা।
বিক্রি ভালো, দামও রিজনেবল আছে। 4000, 3000, 2000, 2500, 1500 মধ্যে পাওয়া যায় বিভিন্ন রকম শাড়িগুলো, দেশীয় শাড়িগুলো। আমার জন্য কিনছি, আমার জন্য কিনছি, চাচিদের জন্য কিনছি এবং দামের মধ্যে হলে আরো কিনবো আশা করি। ঈদে তো সবাই নতুন কাপড়ই পরে, তো সেই হিসেবে নতুন কালেকশন আসছে, ওই একটু ওভাবেই নিতে এসেছি। ক্রেতাদের সামর্থ্য অনুসারে 800 থেকে সর্বোচ্চ 30,000 টাকায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। আর এদিকে রমজানের শুরুতেই রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে মেয়েদের পোশাকের কেনাকাটা। তবে গত বছরের তুলনায় এবছর পোশাকের মানের তুলনায় দাম কিছুটা বেশি বলে মনে করছেন ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন বাজার পুরোপুরি জমজমাট হতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। প্রতি বছর রমজানের শুরুতেই প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন অনেকেই, যার বেশিরভাগই নারী ক্রেতা। রমজানের শেষ দিকে অতিরিক্ত ভিড় এড়াতেই আগেভাগেই কেনাকাটা সারছেন তারা। আর তাদের কথা মাথায় রেখে রমজানের আগে থেকেই বাহারি ডিজাইনের পোশাক বাজারে এনেছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা যায় এবছর কেনাকাটার ক্ষেত্রে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি মতি, প্যাটেল, তাওয়াক্কাল আর কারিজমা ব্র্যান্ডের কামিজ আর কুর্তি। পাশাপাশি রয়েছে ভারতীয় প্রাচী 7, বিপুল কিক কিংবা রাখি ব্র্যান্ডের পোশাকের চাহিদাও। এখন মানুষজন খুব কম আছে, দামটাও একটু কমের মধ্যে পাচ্ছি। গত বছর থেকে অনেক চেঞ্জেস আছে, এখন দেখতেছি এখনো আসলে কালেকশনগুলি আগের চেয়ে বেটার। ফিক্স প্রাইসের দোকানগুলিতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু নর্মাল দোকান যেখানে বার্গেনিং করতে হচ্ছে সেখানে কেউ ঠকতেছে, যাদের ধারণা আছে তারাই জিততেছে। নর্মাল টাইমে যে প্রাইসে কেনা হয় এর চেয়ে সবকিছুতেই কিছু কিছু অ্যাড করা হয়েছে প্রাইস। আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণেই এবছর পোশাকের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন গেল বছরের তুলনায় এবার পোশাকের মান আর ডিজাইনেও ভিন্নতা এনেছেন তারা। এবার একটু তুলনামূলকভাবে প্রাইসটা একটু আপ হয়েছে, কিন্তু ডিজাইনগুলো আসছে অনেক ভালো, আগের থেকে আরো আপডেট আসছে। রমজানের আজকে 7 তারিখ, আশা করি যে বুধ বৃহস্পতিবার থেকে স্টার্ট করে 25-30 রোজা পর্যন্ত ভালো সেল করতে পারবো। ঢাকার গাউছিয়া, চাঁদনী চক, নিউ মার্কেট সহ অধিকাংশ শপিং মলেই নারীদের পোশাকের সিংহভাগ দখল করে আছে ভারত কিংবা পাকিস্তান, যেখানে দেশীয় পোশাকের উপস্থিতি খুবই সীমিত। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চেক জালিয়াতির অভিযোগে নারায়ণগঞ্জের নাগরিক কমিটির সভাপতি রফিউর রাব্বিকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জ 1 নম্বর অতিরিক্ত জেলা জজ আদালত। একই রায় তাকে 2 কোটি 10 লাখ টাকা জরিমানাও করা হয়। বেলা 12:30টায় মামুনুর রশিদের আদালত থেকে এই রায় দেওয়া হয়। মামলার বিবরণীতে বলা হয়, ব্যবসায়ী জালাল উদ্দিন আহমেদের কাছ থেকে ধার নেয়া 70 লাখ টাকা 2011 সালে একটি চেকের মাধ্যমে পরিশোধ করেন রফিউর রাব্বি, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয় এটি। এই ঘটনায় জালাল উদ্দিন বাদী হয় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেওয়া হয়। আফগানিস্তান পার্লামেন্টে তালেবান হামলার ঘটনায় সাহসী সেনা ইসা খানকে পুরস্কৃত করলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। মঙ্গলবার আফগান সরকারকে রক্ষার জন্য ইসা খানের বেতন $200 ঘোষণা করেছে সরকার। পার্লামেন্টে হামলার ঘটনায় একাই 6 জঙ্গিকে গুলি করে হত্যার মধ্য দিয়ে গোটা আফগান জাতির কাছে মহানায়কে পরিণত হয়েছেন সাহসী এই সেনা। সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের মোড়ে মোড়ে তার পোস্টার ও বিলবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে বলেও জানায় গণমাধ্যমগুলো। এর আগে ইসাকে আফগানিস্তানের সাহসী সন্তান খেতাব দিয়ে তাকে একটি বাড়ি উপহার দেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। আবারও বাংলাদেশ ও ভারতের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। প্রতিপক্ষকে বাংলাভাষের লজ্জায় ভাসাতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ মিরপুরে টস জিতে বৃষ্টির ব্যাপারটি মাথায় রেখে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। তাই কিছুক্ষণ পর ব্যাটিং এ নামবে ভারত। প্রতিপক্ষকে বাংলাভাষ করতে টাইগারদের একাদশে এসেছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে পেসার তাসকিনকে বদলে নেওয়া হয়েছে বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানিকে। এর আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে 10 বার বাংলাভাষের
ফিতি আছে তাদের, এবার হলে তা দাঁড়াবে 11-তে। অন্যদিকে লজ্জার বাংলা ভাষা এড়াতে আগের ম্যাচের মতো এ ম্যাচেও একাদশে পরিবর্তন এনেছে টিম ইন্ডিয়া। স্পিনার জাদেজার জায়গায় নেওয়া হয়েছে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে, আর পেসার ভুবনেশ্বর কুমারের জায়গায় নেওয়া হয়েছে উমেশ যাদবকে। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত টাইগারদের। বাংলাভাষের প্রত্যাশায় স্টেডিয়ামে দর্শক সমর্থকদের ভিড়। সবাই প্রত্যাশা করি বাংলাদেশ জিতবে এবং বাংলা ওয়াশ করবে। এমন বাংলা ওয়াশ যাতে ভারত মনে রাখে খুব ভালো মতো, একদম ভুলতে না পারে আমাদেরকে নায়ক রাজ্জাককে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাত থেকে বেঁচে ফেরা জেলে লালমোহন। 2-1 দিনের মধ্যেই ফিরিয়ে আনা হবে রাজ্জাককে। ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপি পুত্র বখতিয়ার রনিকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 20 দলীয় জোটে জামাতের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা। নির্ভরশীলতার কারণেই সঙ্গ ত্যাগ সম্ভব নয় মত বিশ্লেষকদের। সব অভিযোগকে অপপ্রচার বলে উড়িয়ে দিচ্ছে বিএনপি। এবং চট্টগ্রামে ঈদ বাজারে জমে উঠেছে শাড়ির বেচাকেনা। পছন্দের শাড়িটি কিনতে তরুণী ও গৃহিণীরা ঘুরছেন দোকানে দোকানে। রাজধানীতে নারীদের পোশাকের দাম বেশি রাখার অভিযোগ। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।